আমি কথাটা বলতে চাচ্ছি একটা, চাইলে কি অনেক কিছু করতে পারতো না আমাদের নেতারা? নিশ্চিহ্ন করে দিতে পারতো না? তো ওনারা যদি এত বড় মনের পরিচয় যদি দিতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি এত বড় মনের পরিচয় যদি দিতে পারে ৩২ নাম্বারকে রক্ষা করার জন্য, তাহলে অন্য অনুসারীরা কেন এই এত বড় মনের পরিচয় ওনারা দিবেন? কিন্তু এটা বিলম্বিত হবে কিনা, এটা কোন পর্যায়ে যাবে, ডিসেম্বরে নির্বাচন তো প্রয়োজন রয়েছে, নির্বাচন তো প্রয়োজন রয়েছে, নির্বাচন তো করতেই হবে। তার পরের কথা হলে পরে আপনি ঐক্যের মাধ্যমে আপনি ফ্যাসিবাদকে কিভাবে আপনি ঠেকাবেন, আপনি সংস্কার তাহলে কিভাবে করবেন? আপনি কি হঠাৎ করে এসে কি আপনি সংস্কারের কথা বলবেন? আমি তো যুক্তিসঙ্গত সংস্কার কি কি সেটাই তো আমি এখন পর্যন্ত বলতে পারছি না। উনি উনি তো তখন আপনার সেনাবাহিনীর প্রধান। সে সময়টায় চাইলে কি এই ৩২ নম্বর বাড়িটা আপনার ধ্বংস করে দিতে পারতো না? সরকারি প্রতিষ্ঠান করতে পারতো না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উনি রাষ্ট্রপতি হন, যখন উনি পূর্ণাঙ্গ ক্ষমতায় আসেন, তখন উনি ৩২ নম্বরটা রক্ষা করছিলেন। এবং উনি যখন সকল দলকে রাজনীতি করার সুযোগ দেয়, যেটি বঙ্গবন্ধু বাকশাল কায়েমের মাধ্যমে বন্ধ করে দিয়েছিল, সেই সময়টায় যখন শেখ হাসিনাকে উনি দেশে আসার সকল সুযোগ সুবিধা করে দেয়, শেখ হাসিনা যখন বাংলাদেশে আসে তখন কোন বাড়িতে উঠছিল বলতে পারেন? তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ওই দুই কন্যাকে এই ৩২ নম্বর বাড়িটা বুঝাই দিচ্ছিল। ভুলে যান কেন? নেতার এখন আদর্শ আপনি কি বলতে চাচ্ছেন? সেটা কি খুব হ্যাঁ, বড় অন্যায় হয়ে গেছে, মানে ৩২ নাম্বার? অবশ্যই না। হুম। এত বড় মনের পরিচয় যদি দিতে পারে, আর সেখানে আপনারা ওনাদের কর্মকাণ্ডগুলো যদি আজকে আমাদের অনুসরণের একটা রাজনীতি যদি না হয়, তাহলে ওনাদের মূল্যায়নটা আমি কিভাবে করব বলেন? তার অনুসারীরা মূল্যায়নটা কিভাবে করবে? হিংসার রাজনীতিকে উনি প্রতিপালন করেছেন, মৌলানা ভাসানী করেছে। মৌলানা ভাসানী একটা সময় একটা বক্তৃতা শেখ দিয়েছিল। হাসিনা তো করেছে। হ্যাঁ, শেখ হাসিনা করেছে। শেখ হাসিনার অন্যায়ের কারণে তার বাবাও ডুবছে, এটা তো আজকে প্রকাশ্য। এই বিষয়টা কিছু নাই। ৩২ নাম্বার তো কারো ব্যক্তিগত সম্পদ না, ওটা তো রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে দিতেন আপনি যে ওটা কি করবে। ওটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট তৈরি করছে নাকি কি করছে আমি রাষ্ট্র যেহেতু কথা বলে নাই, তাহলে রাষ্ট্র এখানে ছিল। মানে আপনার চুপ থাকা মানেই তো নীরবতা, মানে কি? রাষ্ট্র ভাঙার সময় যেহেতু নীরব ছিল, তাহলে আপনি কি বুঝবেন? না, রাষ্ট্র নীরব কোথায়? এটা সরকার নীরব, সরকারই তো রাষ্ট্র, সে তো হুম। পরিচালনা। সরকার নীরব, এটা হ্যাঁ। আমার কথা হচ্ছে যে আমাদের সে পূর্বের নেতারা যদি এরকম হিংসার রাজনীতিকে যদি প্রশ্রয় না দেয়, দিছে না, কখনোই দেয় নাই। ওটা কি আপনি আমাদের আপনি ৩২ নাম্বার নিয়ে এত দুঃখ করতেছেন, কিন্তু আপনি না, ৩২ আমি দুঃখ নাম্বারের আগে, করছি না, তাহলে আমি দুঃখ জুলাই কোথায় আগস্ট করি? নিয়ে কেন আপনি দুঃখ না, করতেছেন না? তার আগে তো আপনার আমার এই আমার দুঃখটা আমার করা উচিত আমার ছিল যে এই এই ঘটনাটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু এই ঘটনাটার জন্য যে এই ঘটনাটা ঘটেছে সেটাও ঠিক হয়নি, এটা বলতে পারতেন। কিন্তু আপনি সরাসরি ৩২ নাম্বার নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। সেখানে না, না, আপনি কথাটার একদমই মিনিং অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি কথাটা বলতে চাচ্ছি একটা, চাইলে কি অনেক কিছু করতে পারতো না আমাদের নেতারা? নিশ্চিহ্ন করে দিতে পারতো না? তো ওনারা যদি এত বড় মনের পরিচয় যদি দিতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি এত বড় মনের পরিচয় যদি দিতে পারে ৩২ নাম্বারকে রক্ষা করার জন্য, তাহলে অন্য অনুসারীরা কেন এই এত বড় মনের পরিচয় ওনারা দিবে না? হিংসাত্মক রাজনীতির বিষয়গুলো ওখানেই তাদেরকে পরিত্যাগ করতে হবে। আমি বিষয়টা এটা বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্যায় করে নাই, উনি সবচেয়ে বড় মনের পরিচয় দিয়েছে। বিএনপি রক্ষা করা উচিত ছিল, এটা বলতে চাচ্ছেন আপনি? বিএনপির অবশ্যই ৩২ নাম্বার নিয়ে কোনো কথা বলবে না এই মুহূর্তে, আমি জানি, কিন্তু তারপরেও কিছু ব্যাপার তো রয়েছে আমি মনে করি। তো যাই হোক, এটা হয়েছে। এখন যেটা হয়ে গেছে সেটার এখন কি সিদ্ধান্ত হুম। নিবে সরকার, সরকারি প্রতিষ্ঠান, সরকারের জমি, সরকার কি করবে পরবর্তীতে দেখার বিষয়। আপনার গণভবন যেরকম আপনার মিউজিয়ামে পরিণত হচ্ছে, এসবও হয়তো বা কোনো একটা সময় হবে। আর বঙ্গবন্ধু যারা পালিয়ে গিয়ে বাইরে বসে উস্কানি দিচ্ছে, তাদের কথা আপনি কি বলবেন? না, অবশ্যই সেটা তো তারা করতে পারে না, সেটা তো তারা করতে পারে না। এটা তারা উস্কানি তো তো অবশ্যই নেতা কর্মীদেরকে ফেলে চলে গেছে। তো এখন তারা যেহেতু বাইরে বসে উস্কানি দিচ্ছে, তো এরা, মানে এরা কি ঠিক কাজ করতেছে? আচ্ছা, আপনি উস্কানির কথা বলছেন, আপনাকে উস্কানি দিলে আপনি উস্কাবেন কেন? এতটুকু জ্ঞান বুদ্ধি কি আপনার নাই? আপনি উস্কানি দিচ্ছে, আপনি উস্কাচ্ছেন, আবার তারা তো তারা না। যে
না, তারা তারা কি করতে তাদের নেতা কর্মীরা তো সহিংসতায় জড়াবে, এটা যেমন কোথায় মানে কোথায় আমি তো দেখি বেনজির পক্ষ থেকে তারা করেছে, তারা যে জাহাঙ্গীর অন্যায় বলছে যে করেছে। তাদেরকে গোছাতে, না, তারা আমি যদি বলি, হুম তারা যে অন্যায় করেছে সে অন্যায় তো তারা সমাজের কাছে মুখই দেখাতে পারতেছে না, তারা তো সংঘবদ্ধ হওয়া তো অনেক দূরের কথা, তারা ভ্যালুলেস হয়ে গেছে এখন। আমি বললাম তো আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের কোনো ভ্যালু নেই। তাদের এটা নিয়ে উস্কানি দিতে একটু কি মাতামাতি। সংঘবদ্ধ হওয়ার কোনো পসিবিলিটি নাই? জাহাঙ্গীর না উস্কানি আমি দিচ্ছে, আমি আরো আমি দেখি সম্রাট আমি উস্কানি দেখি দিচ্ছে, না তাতে আমি দলের নেতা যদি একটা কর্মীরা রাজনৈতিক ঐক্যের বিষয়ে যদি ফাটল ধরে তাহলে সেই জায়গায় তারা প্রবেশ করে ফেলতে পারে। অবশ্যই তারা কোন একটা দুর্বলতার সুযোগের অপেক্ষায় আছে, রাষ্ট্রীয় কোনো দুর্বলতার সুযোগের অপেক্ষায় আছে, রাজনৈতিক সিদ্ধান্তের কোনো দুর্বলতায় সুযোগের মধ্যে তারা থাকতেও পারে। এটা রাজনীতি তো, বুঝেন না কেন? ফট করে ঢুকে পড়তে পারে, তখন আপনি কিছুই করতে পারবেন না। এখন যদি আপনি এই দোসর বলি, যাদের বলি, আমি তো তাদের বিচার চাই। আমি যদি এখন বলি নির্বাচনের আগে আমি একটি মামলাতে শেখ হাসিনার বিচার রায় হয়েছে সেটা না হওয়া পর্যন্ত নির্বাচন আমি দেখতে চাই না। বললো তো আজকে হ্যাঁ, জুলাইয়ের তাহলে মধ্যে এটা 3-4টা হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। গণহত্যার তাহলে মামলার এটা খুবই বিচার ভালো। হয়ে যাবে। তাহলে তো খুবই ভালো। কিন্তু এটা বিলম্বিত হবে কিনা, এটা কোন পর্যায়ে যাবে, ডিসেম্বরে নির্বাচন, নির্বাচন তো প্রয়োজন রয়েছে। নির্বাচন তো প্রয়োজন রয়েছে। নির্বাচন তো করতেই হবে। কিন্তু আজকে আপনি কতটুকু নির্বাচনের পরিবেশটাকে তৈরি করছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আপনারা কিভাবে রাজনীতির মাধ্যমে মানুষের কাছে যাওয়ার এবং নির্বাচনের পরিবেশকে সৃষ্টি করার জন্য সুযোগটা তৈরি করে দেওয়া হচ্ছে, রাজনৈতিক পরিবেশটা তৈরি করা যায়, এই বিষয়টা এখনো স্পষ্ট না। বহু রাজনৈতিক দল এখনো বলতেই পারে না যে আগামী নির্বাচনে আদৌ কি তারা নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো সুযোগ পাবে কিনা। আমি বলছি কোনো সুযোগ পাবে কিনা, তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে কিনা, এই হচ্ছে গিয়ে আমার কথা। কারণ আপনি এখানে ন্যায় বিচারের জায়গায় আপনি হয়তো বা কোন একটা অরাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি বাধাগ্রস্ত করার চেষ্টা এখানে হতে পারে, তাহলে সেটা তো নির্বাচনের জন্য ভালো হবে না, গণতন্ত্রের জন্য ভালো হবে না। আমরা তো নির্বাচন চাই, নির্বাচনে সকল দলের অংশগ্রহণ, যারা ফ্যাসিবাদ ছিল আওয়ামী লীগ, তার তো ফিরে আসার কোনো উপায় নাই, তার সুযোগ, তার নির্বাচন কমিশন যদি সুযোগও করে দেয় তাতেও সে মুখ দেখানোর মতো তার কোনো পরিস্থিতি নাই। আপনি কি আইনগত আসেন, কিন্তু আপনি কি সব রাজনৈতিক দলগুলোর জন্য কি সে পরিবেশটা কি আপনি তৈরি করেছেন? তাহলে এই যে আজকে ছাত্ররা এখানে সমন্বয় করেছে অলি ভাই, ওনারা রাজনৈতিক দল করতে যাচ্ছে, তাহলে রাজনৈতিক দল নিয়ে আজকে বিভিন্ন মহলে সন্দেহ কেন জাগছে? সন্দেহ জাগছে একটা কারণে, জাতীয় ঐক্যের জায়গায় আমরা এক জায়গায় পৌঁছাতে পারছি না। এই জন্য বলা হচ্ছে যে সরকারের তারা মদতে করতে পারে, তাদের তারা কেবল স্টুডেন্ট, তারা ইনকামটা কি, তারা কিভাবে দল চালাবে, তারা টাকা পাবে কোথায়? আমরা দল চালাই, আমাদেরই তো ঘাম ছুটে যায় ছোট দল চালাতে গেলে, পার্টি অফিস ভাড়া দিতে গেলে তো আমাদেরই 12টা বেজে যায়। তা আমরা তো চেষ্টা করি। আমাদের কথা হচ্ছে যে আপনি সন্দেহের জায়গাগুলো রেখে রেখে আপনি কি শাসন ব্যবস্থাকে কি আপনি দীর্ঘ মেয়াদী করার পরিকল্পনা করছেন, নাকি আদৌ কি আপনি আসলে বাংলাদেশের সুশাসন এবং নির্বাচনের দিকে আপনি আগাতে চাচ্ছেন, কোনটা আমরা দেখছি না। যতক্ষণ পর্যন্ত সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই সরকার নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট একটা বক্তব্য না দিবে প্রকাশ্যে সামনে বসে, ততক্ষণ পর্যন্ত আমি নির্বাচনের বিষয়ে আমার সন্দেহ রয়ে যাবে। আমি মনে করি না যে নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়েছে বা তারা সরকার কোনোভাবেই নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে না, তো সকল দলের অংশগ্রহণ এখানে আসবে না। 30-32টা আর ওনারা রাজনৈতিক যে বলছে যে ডিসেম্বরে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশনও বললো গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকের পরেও বলা হয়েছে, এটা কি মানে মূলা ঝুলানোর মতো অবস্থা কিনা? হ্যাঁ, এখন বলেছে, এখন আমাদেরকে ডাকবে কিনা দেখি। আমরা তো নিবন্ধন আছে আমাদের, আমাদেরকে ডাকবে কিনা দেখি। আমাদেরকে না ডাকলে কিভাবে আমরা বুঝবো যে নির্বাচনের পরিবেশ তারা তৈরি করছে কি করছে না? কথা তো বলছে, এবং এটা তো রেকর্ডেড না। এবং নির্বাচন আজকে প্রধান উপদেষ্টা যে কথা বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, এটা তো আপনার মানে কি বলে ডকুমেন্টারি হিসাবে তো বলা, এটা তো দাবিও করতে পারবে না নির্বাচন কমিশন, সেভাবে বলতেও পারবে না। তাকে তো নির্দিষ্ট একটা সময় বলে দিতে হবে, কাল পাত্র বলে দিতে হবে যে ওই দিন, সেই দিন নির্বাচন কমিশন সাংবিধানিক ভাবে তার কথাটা বলতে পারবে। কিন্তু এখন ধরলাম আমি, ঠিক আছে, সরকার হয়তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসতে চায় না, 30-32টি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল, তাদেরকে পাশে নিয়ে আপনি নির্বাচনের রাজনৈতিক দলের পরিবেশ সাথে তৈরি তো করতে চান। বসার তো অনেক পরের মানে পরের কথা মনে হয়, যেহেতু তাহলে না, নির্বাচন না, আপনি আপনি বসার পরের কথা হলে পরে আপনি ঐক্যের মাধ্যমে আপনি ফ্যাসিবাদকে কিভাবে আপনি ঠেকাবেন, আপনি সংস্কার তাহলে কিভাবে করবেন? আপনি কি হঠাৎ করে এসে কি আপনি সংস্কারের কথা বলবেন? আমি তো যুক্তিসঙ্গত সংস্কার কি কি সেটাই তো আমি এখন পর্যন্ত বলতে পারছি না। প্রথম যে সংস্কার, যাকে আমেরিকা থেকে আপনি নিয়ে এসে বসালেন,
হ্যাঁ, সংবিধান সভা, সে তো প্রথমেই বাংলাদেশ নামই তো পাল্টানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছিল। এখন আপনি যদি বলেন এটা শেখ মুজিবুর রহমান এই নামটা দিছিল, এটা পাল্টানো দরকার। আমাকে তো স্পষ্ট কিছু জিনিস তো বুঝতে হবে। আমরা তো এত ইনম্যাচিউরিটির ভিতরে আমরা শেষ কোনো পরিবেশে কোনোদিনও আমরা ছিলাম না, এরকম অবস্থার ভিতরে তো আমরা কখনো ছিলাম না। তা আমি মনে করি সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে, এটা আইনের ব্যত্যয় ঘটানো যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নির্বাচন কমিশনের এখন একটা বড় দায়িত্ব, যারা নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে অবিলম্বে তার বৈঠক করা উচিত। কারণ আমাদের অনেক কিছু রয়েছে, আপনি কিভাবে মানে এই যে 17 বছর বয়সে যারা ভোটার হচ্ছে তাদেরটা আপনি কিভাবে করছেন, নতুন ভোটাররা কিভাবে আসছে এবং ভোটার তালিকা কিভাবে স্বচ্ছ হচ্ছে, নির্বাচনের আরো বিষয়গুলো কিভাবে স্বচ্ছ হচ্ছে, এই বিষয়গুলো তো রাজনৈতিক দলগুলোকে এখন স্পষ্ট করতে হবে, তারপরে আপনি রাজনৈতিক নির্বাচনের দিকে আপনাকে আগাতে হবে। অতএব আমি মনে করি এটা কাল বিলম্ব না করে, এখানে প্রতিহিংসার কোনো কিছু না রেখে, কারো প্রেসক্রিপশন অনুযায়ী না চলে, আপনি আইনগতভাবে চলেন। নির্বাচন কমিশনের দায়িত্ব হবে আইনগতভাবে চলা এবং অসংখ্য সকল রাজনৈতিক দলকে তাদেরকে ডাকতে হবে। ধন্যবাদ।